গিয়ে হামজা দীর্ঘশ্বাস ফেলল। ড্রাইভিং সিটে কবির নেই, নিটু বসে আছে। বৃষ্টির ফোঁটা পড়ছে হালকা। সকাল 10টা বাজে। গাড়ি থামার সময় হলে অন্তু ছুটে এসে পেছন থেকে ডাকলো, মেয়র সাহেব। হামজা ফিরে তাকালো। অন্তু বলল, শুভ সকাল মেয়র সাহেব। হামজা কিছুক্ষণ চেয়ে থেকে মাথা নামায়, আলতো হেসে বলে, শুভ সকাল। কোথাও যাচ্ছেন নিশ্চয়? আমাকে ভার্সিটি নামিয়ে দেবেন? বৃষ্টির ভেতর রিক্সা পাওয়া ঝামেলা। হামজা ভুরু কুঁচকে উঠল। অদম্য সাহস মেটার, আড়ষ্টতা, সংকোচ কিচ্ছু নেই হামজার সাথে কথা বলার সময়। এমনকি রিমির কণ্ঠে এক প্রকার জড়তাও সমিয়ে থাকে। কতকাল হামজা নিজের চোখের দিকে তাকিয়ে কাউকে কথা বলতে শোনেনি বা দেখেনি। হামজা জানায়, আজ ভার্সিটি যাবে না তুমি, আমার অনুমতি নেই। অন্তু এগিয়ে এসে হামজার চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলে, আপনার আদেশ নিষেধ পরোয়া করি না আমি মেয়র সাহেব, জানেন তো আপনি। অন্তু হামজার পাশে উঠে বসে। গাড়ি চলতে শুরু করে। বসে থাকে দুজন পাশাপাশি। হামজার শরীর থেকে হেভি বডি স্প্রে গন্ধ উঠছে। দুজনের মাঝে আধা ফিট ফাঁক। কেউ কারো দিকে তাকায় না। রাস্তার পেছনের দিকে পিছিয়ে যাওয়ার সাথে সাথে গাড়ি এগিয়ে যায়। দুজনের এই নীরবতা এক ক্ষমতাধর ধূর্ত পুরুষের সঙ্গে এক আঘাতপ্রাপ্তা ঘায়েল নারীসত্তার অঘোষিত যুদ্ধের দামামা বাজিয়ে যায় নিঃশব্দে। অনেক পুরনো এই বিরোধ, সাধারণ সম্পর্কে অন্তুর এই বিরোধ ভাসুরের সঙ্গে। এক সময় হামজা সিটের সাথে পিঠ ঠেকিয়ে দিয়ে অল্প হাসে, থাবা দিয়ে ধরলে আর পার পাবে না। অনেক কিছু করছো, কিন্তু জেনে রাখা ভালো, আমাদের বিরোধিতা করে জেতা যায় না। আপনাদের নয় মেয়র সাহেব, আপনাদের বলছেন কেন? বিরোধিতা কবে আপনাদের সঙ্গে ছিল? বিরোধিতার সম্পর্ক আমার জয় আমিরের সঙ্গে আগুন পানির মতো। হয় আমি, নয় সে। আমি সক্রিয় হলে সে নিভে যাবে, সে সক্রিয় হলে আমি বাষ্প হয়ে নিঃশেষ হব। অন্তু অল্প থেকে তাকালো হামজার দিকে। আপনার সঙ্গে আমার যা, তা বিরোধিতা নয় মেয়র সাহেব, ওটা কারবার, এক প্রকার লেনদেন। তা শুধু আপনার সঙ্গে, শুরুর থেকে তা কেবল আপনার সঙ্গে। হামজা হাসে। কোন শুরু? অন্তু কেমন করে যেন হাসে। আমার ইজ্জত, আমার জীবন, আমার আব্বুর অবসান ভুললে চলবে? হামজা গা দুলিয়ে হেসে উঠল। এসবের দায় আমার? অন্তু প্রগাঢ় চোখে তাকালো। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠছে। শ্বাসের ভারে বুকের ওঠানামা বাড়ল। মুখ কঠিন হয়ে উঠে আবারও শান্ত হয়ে এলো। আপনি সেদিন যখন বলেছিলেন লোকজন চাইলে আপনি আমাকে জয় আমিরের বউ করতে পারেন, তখন বুঝিনি, কিন্তু বুঝেছি এই কয়দিনে। যে কয়দিন আব্বুর শোক কাটাতে আমিও বাড়িতে কাটিয়েছি। হাসি মুখে রেখে হামজা ভুরু উঁচায়। কি বুঝলে? পলাশ অজগর নয়, আপনি আব্বুকে তুলে নিয়ে গেছেন, এরপর পলাশের হাতে ছেড়ে দিয়েছিলেন, এবং সেটা শুধু আমাকে দমাতে। কয়েকদিন আপনার সামনে আমার খুব আলোচনা উঠছিল বারবার, তাই না? সে সময় মুনতাহিনের মৃত্যু আর জয় আমিরের অসভ্যতা নিয়ে আমি খুব সোচ্চার হয়ে গেছিলাম। আপনার ভয় ছিল কোথাও জয়ের রেপুটেশন আর ক্ষমতার আঁচ না লেগে যায়। সেই থেকে ভার্সিটি পর্ষদে আমার পক্ষ থেকে জয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ, আর তাতে জয়ের ক্ষমতাচ্যুত আশঙ্কা, তা সামলাতে বেগ পেতে হয়েছিল আপনাকে। হামজা দীর্ঘশ্বাস ফেলে আস্তে করে সিটে মাথা হেলান দিয়ে পকেট থেকে সিগারেট বের করে জ্বালিয়ে ঠোঁটের গোজে। চোখ বুজে ধোঁয়া ছেড়ে চোখ মেলে তাকিয়ে থাকে। আর অন্তু জানলার কাজ নামিয়ে, বৃষ্টির ঝাপটা কমছে, সিগারেটের ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসার উপক্রম। গাড়ির ছাদের দিকে তাকিয়ে বলল, তারপর পাটোয়ারি বাড়িতে স্বেচ্ছায় পা রাখলাম, খুব আগ্রহের সাথে। তখন জানতাম না মুনতাহিনার মরণক্ষেত্র এটাই, শুধু আন্দাজ ছিল। এটা সত্যি মনে হতে থাকলো ধীরে ধীরে। আমি তখন মাঝে মধ্যে ইচ্ছাকৃত, আবার কখনো অনিয়ন্ত্রিত উত্তেজিত হয়ে পড়ছি, বোকামির মতো দেখতে কিছু কাজ করছি। শেষে সত্যি হলো আমার ধারণা। তখন বুঝলাম আপনার আমাকে দমাতে চাওয়া এটাও আর একটা প্রধান কারণ। আমি যেহেতু কার্যালয়ে ঘুরছি, মুনতাহিনার ব্যাপারে খুব ভাবছি, আমার প্রচেষ্টায় এই জটিল প্যাচটাকে কোনোভাবে খুলে গেলে সবটা ক্ষতিপূরণ মূলত আপনার। শিখর আপনি, মূল আপনি, এবং আশ্চর্যজনকভাবে এই কাহিনী গাছের কাঠামোটা আপনি। আপনি জানলেন আমার দুর্বলতা দুটো, আমার আব্বু আর আমার সম্মান। আপনি পলাশের মাধ্যমে এক্স্যাক্টলি সেই দুটো জায়গায় হাত মারলেন। আপনি খুব বোঝেন আমার মতো মেয়েকে কাবু করতে লম্পট নজরের
বিকল্প নেই। সেদিন আব্বুর অবস্থা আর পলাশের আগ্রাসী হামলা আমাকে যে পরিমাণ ভঙ্গুর করেছিল, আমি আপনার ফ্যান হয়ে গেছি সত্যি। এত ধারালো আর হিসেবে বুদ্ধির মালিক আপনি, নিখুঁত মেহর সাহেব। আপনি বিষয়টা বুঝেছিলেন এটা ভাবতে গিয়ে যে পলা চাইলে আন্তিককে কেটে টুকরো টুকরো করতে পারত, কিন্তু সে অন্তিককে পালানোর সুযোগ করে দিল, আব্বুকে ধরল। একবার অবশ্য মাথায় এসেছিল পরিবারটাকে জিম্মি করাটা অস্বাভাবিক নয়, কিন্তু তার বদলে অন্তিককে টাকা দিয়ে নয় বরং পলাশের ডেরায় আমাকে ডাকা হলো ফোন করে। টাকা প্রসঙ্গ তো সাইডে রাখলো, মুখ্য হলো আমাকে অসম্মান, আব্বুর আঘাত। আমাকে অসম্মান করতে চাওয়া জয়ের নির্লিপ্ততাকে আব্বুকে ওভাবে প্রায় অকারণে আঘাত করা, সব কিছুর হিসাব কষতে গিয়ে একটাই সূত্র সামনে এলো, আমাকে ভেঙে চুরে গুঁড়িয়ে দেওয়া, আমাকে রুখতেই সব আয়োজন। আর তাতে খুব সহায়ক ছিল অন্তিকের জেদের বসে করা একটা ভুল। মেয়র সাহেব, আমি কি ঠিক বলছি? হামজা বাহবা দেওয়ার ভঙ্গি করে হাসলো। তুমি সুযোগ পেলেই খুব ভালো ইনভেস্টিগেশন অথবা লয়ার হতে পারতে, কিন্তু আফসোস সেই সুযোগটা পাবার ফলে তোমার এত তীব্র মেধা বিফলে যাবে। অন্ত হাসলো। আব্বু একটা কথা বলতো। ভুরু উঠে হামজা, আচ্ছা কি বলতো? বলতো শিক্ষা সুযোগের অপেক্ষা করে, কিন্তু অভিজ্ঞতা সুযোগ কেড়ে নেয়। তোমার সেই অভিজ্ঞতা আছে বলে মনে করছো তুমি যে আমার কাছ থেকে সুযোগ কেড়ে নিবে? অন্তু গাড়ি থেকে নেমে ফিরে তাকালো। আপনার পিঠ দেওয়ালের কাছাকাছি, এটাই সতর্কবার্তা ধরে নিন মেয়র সাহেব। খুব বেশি সময় পাবেন না। নিজের ধারালো মস্তিষ্ক কাজে লাগান, চাল চালতে অল্প সময় দরকার পড়ে। ততক্ষণে হামজা টের পেয়ে ভার্সিটি ছেলেরাই গাড়ি ঘিরে ধরছে। সেই ভিড়ের মাঝে মিশে গেল অন্তু। হামজা শান্ত ভঙ্গিতে কেবল চেয়ে রইল সেই ভিড়ের কোলাহল ছাপিয়ে। তার মনে হয়েছিল অন্তুকে নিয়ে আরও সতর্ক হওয়া ছিল, কিন্তু আর কত? নিজের ধারণা করা একটা কথা মনে পড়ল। আঘাতপ্রাপ্ত কোনো নারী যদি কুচক্রী হয়ে ওঠে, সেই নারীর তৈরিকৃত ফিতনাকে মোকাবিলা করা অসাধ্য হয়ে পড়ে। তুলি ঘর থেকে বেরোয় না, রিমিও নিশ্চুপ। গোটা বাড়ি যেন মৃত্যুপুরী হয়ে উঠছে, যেখানে বসবাস মানুষ 6 জন, কিন্তু তারা সকলে মৃত। জয় বাড়িতে থাকে কদাচিৎ, যতক্ষণ থাকে ঘুমায়, নয়তো বেহেট থাকে। এখন আর সবাই একসাথে টেবিলে বসে খাওয়া হয় না এই বাড়িতে। তুলি রুমে খাবার দিতে গেলে অন্তু দেখলো তুলি নামাজে বসছে। অন্তু ভাবে কেউ কেউ বেশি কষ্টে ধর্মবিমুখ হয়ে পড়ে, কেউ বা ধর্মমুখী। তুলির কাছে বসে থেকে লাভ নেই, সে কথা বলে না, হাসলে দেখতে উন্মাদিনীর মতো লাগে। অন্তু রুমে ঢুকতে জয় গোসল করে বের হলো। ক্ষতবিক্ষত বুক পিঠ, কি ভয়ানক সব দাগ, গর্ত হয়ে গেছে। কোথাও বা সেলাইয়ের দাগ, কোথাও চামড়া ঠেলে মাংস বেরিয়ে গেছে। গলায় লাল গামছা ঝুলছে, পরনে আরেকবার হাম গামছা। সে তোয়াল ব্যবহার করে না। তার পোশাক গামছা, লুঙ্গি, শার্ট প্যান্ট, হাফ প্যান্ট, পাঞ্জাবি পরে হামজা ধমকের লোক দেখাতে। নামাজটা কয়েকবার তেমনভাবে পড়ছে। লোকের সামনে গেলে কেমন ভালো মনীষী দেখাতে নামাজ পড়ার ভঙ্গি করেছে। হামজার কথায় এটা একটা আলাদা মজা আছে তার মধ্যে। মানুষকে ধোঁকা দেওয়া দারুণ এক মজার বিষয়। নয়তো তার কোনো ইচ্ছে নেই মানুষের কাছে ধার্মিক প্রমাণিত হওয়ার। অন্তু জিজ্ঞাসা করে, লুঙ্গি কই আমার? ঘরবাড়ি ছাদে, এনে দাও। দুঃখিত। জয় ঠোঁট উল্টে কাঁধ ঝাঁকালো। ওকে, তাহলে গামছাটা খুলে শুয়ে পড়তে হবে। ভেজা গামছা পরে তো আর শোয়া হবে না। জয় গামছার গিট্টুতে হাত রাখে। আর দেখলো না অন্তু। বিদ্যুতের গতিতে পেছন ফিরে দুই চোখ খিচে বন্ধ করে বলল, বেহায় নির্লজ্জ বেটা ছেলে, আল্লাহ মুক্তি দিন। পেছন থেকে উচ্চস্বরে হো হো করে হাসির শব্দ শোনা গেল জয়ের। সেই হাসিতে ঘর বাজছে। জয় বলল, তাকাও তাকাও, পেছনে তাকাও ঘরবালি, সিনারি দেখাই। অন্তু চিবিয়ে বলল, আপনার মতো নোংরা লোকের কেন ছিল তকদিরে? তোমার মতো যিনি তকদির লেখেন তাকেই জিজ্ঞাসা করা উচিত। আমি তো ওসব তকদির ফকদির মানি না। অন্তু দুই হাতে মুখ ঢেকে দাঁত খিচে বলল, পশুর চেয়ে অধম পুরুষ আপনি, জাহান্নামে যাবেন। তার ধারণা জয়ের দ্বারা সব সম্ভব। আসলেই যদি গামছা খুলে দাঁড়ায় অন্তুর গা গুলিয়ে আসবে। তখনই জয় সামনে এনে দাঁড়ালো। লুঙ্গি এনে দেবে নাকি হাতটা টেনে মুখ থেকে সরিয়ে দেব? অন্তু হাতে মুখ ঢেকে দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। জয় হাসতে হাসতে লুটিয়ে পড়ল। গামছা সে খোলেনি, তার সভ্য বউ তাতেই বেকাবু। লুঙ্গি এনে দেখলো জয়
আলমারি থেকে নতুন একটা লুঙ্গি পরে সিগারেট ধরেছে। ক্ষুব্ধ হাতে লুঙ্গিটা জয়ের সজনে মুখের উপর ছুঁড়ে মারল অন্তু। জয় লুঙ্গি সরে জোরে জোরে হাসে, তারপর বলে, একটু ভাত টাত খাইয়ে দেবে? বীজ দেবো। তা দাও, সমস্যা নেই, কিন্তু তোমার হাতে খাইয়ে দাও। আপনার হাতে বোমা পড়ছে নাকি? তোর মুখে বোমা পড়ুক শালি, ভাদান। জয়ের অশিষ্টতায় আজও অন্তুর ভেতরে আগুন জ্বালায়। এতগুলো দিন শয় না শয় নিজের এমন অসম্মান। দুটো দীর্ঘশ্বাস টেনে শান্তস্বর বলে, এভাবে নয়, যেভাবে বললে আনবো সেভাবে বলুন, নয়তো জানেন এখানে না খেয়ে মরলেও ভাত পাবেন না। অন্তুকে টেনে কাছে দাঁড় করে চোখের দিকে তাকায় জয়। অস্তমিত স্বরে বলে, আমি যা বলবো সেটার বিপরীত যা হয় তাই না? না, সম্পর্ক তো তেমনটাই। জয়ের হাতটা নিজের হাত থেকে ছাড়িয়ে নেয় অন্তু। জয় অল্প হাসি, মাথা নত করে কোমলভাবে স্মিত নজরে অন্তুকে স্পর্শ করলে অথবা কথা বললে অন্তু সেটা খুব কঠিনভাবে আলগোছে এড়িয়ে যায়। অর্থাৎ সে তাদের মাঝে বিরোধকে খুব যত্ন করে ঠাঁই দিল, কোমলতাকে ভুলেও ঠাঁই দেয় না। মাথা তুলে যায়, সম্পর্ক বুঝি না আমি। খানিক দূরত্ব রেখে বসে অন্তু, আমিও বুঝি না। জয় যখন নরম স্বাভাবিকভাবে কথা বলছিল তখন অন্তু গিয়ে খাবার এনে দিল। তার আগে নয়। জয় হাসে, কপালে আঙুল চেপে ঠোঁটে ঠোঁট গুজে হাসে। তার বৈশিষ্ট্যটা প্রায় সব কিছু আছে অন্তুর মাঝে, কিন্তু সেসব রূপটা বিপরীতের মতো। ঠিক যেমন বস্তু, সেটা আয়নায় দেখা যাওয়া প্রতিবিম্বস্বরূপ। এজন্য তাদের কোনো পরিণতি নেই। একই ধর্মের দুই পক্ষের কোনো পরিণতি থাকে না, শুধু বিরোধ ও বিকর্ষণ ছাড়া। জয় বা অন্তু কেউ কারো দিকে তাকায় না সচরাচর, অভ্যাস নেই তাদের। কিন্তু যখন তাকায় তখন দুজনে একত্রে তাকায়। সেই দৃষ্টি কেবল দহন ছাড়া কিছু নেই। জয় খেতে খেতে জিজ্ঞাসা করে, তুমি খাইছো? কিন্তু জয়ের খাওয়া দেখছিল, মুখ বিকৃত করে। বিশাল বিশাল যেমন হাতের তালু, সেরকম এক একটা বিরাট সাইজের লোকমা বিকট হাতে লাগে অন্তুর। হাত দুটো কঠিন, হাতের মোটা মোটা রক চামড়ার উপর ঠেলে ওঠা, কালো পশমের ঢাকা নুয়ে নিচ থেকে শ্যামলা হাত, বিশাল বিশাল আঙ্গুল। আপনি এভাবে খান কেন? ভদ্রভাবে মানুষের মতো খাবেন। এরপর জয় আরও বিশ্রীভাবে খাবার খেতে শুরু করে। অন্তু দীর্ঘশ্বাস ফেলে চোখ ফেরায়। খাওয়া শেষে সফট ড্রিঙ্কস হিসেবে দুটো প্যাক মদ খেলো। রাত 1:30 অবধি উপুর হয়ে শুয়ে পড়ল বিছানায়। জয়ের রুমের ব্যালকনির দরজার পাশে এক মরিচা ধরা রকিং চেয়ার আছে। অন্তু সেই চেয়ারটায় বসে থাকে, কোলে বই। কিন্তু অন্তু পেছনতে এর দিকে মাথা হেলিয়ে চেয়ারে বসে দুলতে থাকে, চোখ দুটো বোঝা। জয় রুমে একটা পেন্ডুলাম ঘুরিয়েছে, ঘন্টার পর ঘন্টা ঢং ঢং করে বাজে। জয়ের খুব পছন্দ জিনিসটা। হামজা কোথা থেকে কিনে এনেছিল, জয় কেড়ে নিয়েছিল। অন্তু খানিকক্ষণ তাকিয়ে থেকে জয়ের দিকে, মুখ এদিকে ফেরানো, চোখ বুজে আছে, চোখের পাতায় কাঁপছে, অর্থাৎ ঘুমায়নি। জয়কে সে রাতে ঘুমাতে দেখেনি। রোজ পাশাপাশি শুয়ে দুজন টের পায় কেউ ঘুমায়নি। পেন্ডুলাম ঢং ঢং করে বেজে জানায় রাত 1টা বাজলো। অন্তু গিয়ে অল্প একটু জায়গা নিয়ে শোয়, চুপচাপ পাশ ফিরে শুয়ে থাকে। তার আর জয়ের মাঝে অসীম দূরত্ব। সেই দূরত্বকে সাথী করে দুজনে রাতের পর রাত পাশাপাশি শুয়ে কাটিয়েছে। শেষ রাতে কখনো কখনো জয়ের হাতটা এসে অন্তুর শরীরের উপর পড়ল। অন্তু তড়াক করে জেগে উঠল, সরিয়ে দিয়েছে জয়ের হাতখানা। অন্তু চিত হয়ে শোয়। একটু চুপ থেকে জয়। বেশ খানিকক্ষণ পর জবাব দেয় জয়, হুম। অন্তু আর কথা বলে না। ভেতরে জমে আসা সংশয় দ্বিধার ভেতরে দাফন করে। তার কেউ নেই। ওই পাশে শুয়ে থাকা মানুষটা কারো নয়, বা তারও কেউ নেই। ভাবির খোঁজ জানে না সে। আম্মু কি হালাতে আছে জানা নেই। হামজা তার সঙ্গে কি করবে জানা নেই। জয় উঠল। বাইরে তখন ঝিমঝিমি বৃষ্টি। অন্তু উঠে এসে বসলো। আমি যাব আপনার সঙ্গে। জয় জবাব দিল না, তাকালো না, বেরিয়ে গেল। অন্তু জগ ভরা পানি নিয়ে জয়ের পেছনে ছুটল। জয় কোনো রকম প্রতিক্রিয়া দেখালো না। সিঁড়ি ঘরে দরজা খুলে হনহনিয়ে কয়েক সিঁড়ি এগিয়ে গেল। তার হাঁটার ধাপ লম্বা, লম্বা শরীর, ঘুটঘুটে অন্ধকার। অন্তু অভ্যস্ত নয়। তার পা ভড়কে গেল, জগটা শব্দ পড়ে গেল, পানি ছিটিয়ে পড়লো চারদিকে, মুহূর্তের মাঝে ছড়িয়ে বাড়িয়ে পর্যন্ত অন্তুকে জাপটে ধরল জয়। পড়লে মৃত্যু অথবা সেরকম কিছু হতে পারত। অন্তুর বুকে অনেকক্ষণ টিপ টিপ চালাচ্ছিল। জয়ের থেকে নিজেকে ছাড়াতে চায় অন্তু। জয় আটকে ধরে, গম্ভীর স্বরে বলে, আমার কাছে আসো কেন? যখন দূরত্বই সই,
তখন প্রিয়জনে বা আমাকে চাওয়া কেন? তোমরা ভালো মানুষের স্বার্থপর হও খুব। অন্তু স্ত্রী হয়ে দাঁড়ায়। সবটা ভুল নয় আপনার কথা, তবে আংশিক ভুল বুঝছেন। তাই নাকি? অন্তুর হাতটা চেপে ধরে জয়। অন্তু বলে, আমি নামতে পারবো। জয় চাপা ধমক দেয়, চুপ। বাকি সিঁড়িটা অন্তুর হাত চেপে ধরে নামায়। স্থির হয়ে দাঁড়ায় দুজনে। এমন অন্ধকারে নিজের শরীরটাও কিঞ্চিত দৃশ্যমান নয়। অন্তু বলে, আপনি যেচে পরে উপকার করে খোঁটা দিচ্ছেন? তোকে ফেলে দিয়ে মেরে ফেলা ছিল? বাঁচিয়ে রাখার মানুষ তো আপনি নন জয়ামির। এই যে বললেন আমরা স্বার্থপর, আপনি বুঝি স্বার্থহীন? আর স্বার্থহীন মানুষেরা সমাজে বসবাস করে এবং সাথে এসব কুকর্ম করে বেড়ায়। স্বার্থের জন্য খারাপ কাজ করি আমি, নিঃস্বার্থে। নিঃস্বার্থে আপনি মানুষ মারেন, চারিদিকে এত সব করে বেড়ান। নিঃস্বার্থে মানুষ সন্ন্যাসী হয়, সংসার ধর্ম ত্যাগ করে পাগল বেশি ঘুরে বেড়ায়, ক্ষমার সাগরে ভেসে ভাসিয়ে নিয়ে মোহমুক্তির পথে চলে যায়। নিঃস্বার্থ শব্দের অর্থ বোঝেন? নাকি শুধু মুখে রসিকতার খই ফুটছে, বেপরোয়া বাতাসে গা উঠছে? যে মানুষ আত্মত্যাগী উপরন্ত সর্বদেখে হয় তাকে নিঃস্বার্থ বলা যায়। আপনি প্রতিনিয়ত কিছু হাসিলের লক্ষ্যে, কিছু পূরণ করার উদ্দেশ্যে ছুটছেন, নয়তো কোনো পুরনো ক্ষোভ অথবা জমে থাকা ঋণ, আর তা ফেরাতে চান আপনি। সেটা নিঃস্বার্থতা, নাকি আমার সঙ্গে সামান্য ব্যাপার থেকে আপনারা যা যা করেছেন এই অবধি সেটা নিঃস্বার্থতা? যদিও সেসব অপরাধ, তবুও যদি ক্ষমা চাইতেন তবু ভাবা যেত। বদলার আগুনে জ্বলে এসবে পড়ে নিঃস্বার্থ। মুখে রসিক রসিক কথা বলে ভীষণ কুল সাজা যায়, ভং ধরা যায়। আপনি খুব চাপা, খুব বেপরোয়া, লালসাহীন, বিশাল রহস্যময় মানুষ আপনি। শব্দের প্রয়োগ শিখবেন? আমি আপনার কাছে প্রয়োজনে পুরাতে আসিনি। আপনার সেই ব্যবস্থা করছেন যাতে আমি আপনাদের অধীনস্থ হই। এখন দায় ওঠাবেন না। বউ হবার প্রস্তাব দিয়েছিলাম নাকি আপনার কাছে র্যাক খেতে চেয়েছিলাম, অথবা আপনাদের অন্যায়ের প্রতিবাদ করব বলে নিমন্ত্রণপত্র পাঠিয়েছিলাম। প্লিজ আমার সম্মুখে এসে অন্যায় করুন, আমি তা রুখি। আমার সম্মুখে অকাজ হবে, আমি চুপ করে থাকবো না, এটা আমার নিজস্বতা। আপনি কি কেন জানি না, কিন্তু আমি অন্তু যা হারিয়েছি তা অপরাধ না করার অপরাধে, সাধারণ একটা ক্ষমতাহীন মেয়ে হবার অপরাধে। তার একাংশ হারাননি আপনারা। আমি অজানাকে জানি বোধহয়, সেটুকু ভাবনা বিস্তৃত হয়েছে। সেই শক্তিতে আমি এটাও বলতে পারি, আপনাদের সঙ্গে যদি কোনো অন্যায় হয়ে থাকে তো সেটা কারণ আপনারা বংশগত রাজনৈতিক মানুষ। আপনাদের সঙ্গে খারাপ হবে এটাই স্বাভাবিক। কিন্তু আমি সাধারণ জনতা। আমি কেন এত কিছু সহ্য করছি? শুধু আপনাদের অন্যায়কে প্রশ্রয় না দেওয়ার তার দায় মেটাবেন না, মিটিয়ে নিন। আমি অন্তু, আমার হারানো সবটুকু শোধ পুড়িয়ে নিয়ে মরবো বোধহয়, কারণ আমি আপনার মতো নিঃস্বার্থপর নই। আমরা মা ভাবি, আমার সম্মান, আমার কেরিয়ার রাস্তায় ভাসছে, সেসবের হাল ধরতে হবে। জয় অন্তু চুলের মুঠ ধরে লে। অন্তু বলে, ইস, সত্যি কথা নিতে পারেন না আপনারা। কি করবি তুই? কখন বললাম কি করব? কি করার আছে আমার? হাত তো বাঁধা আপনার নামে শিকলে। কথার ছলে ছলচাত্রী। শুনেছিলাম চোরকে কাবু করতে চোরের মতো করে ভাবতে হয়। অন্তু জয়কে একদম নিজের কাছে নিয়ে এলো, ফিসফিস করে বলল, আমি চোর না হে। খোলা বাজারে লোক ডেকে পাপ করে আসা পাপিয়েমি। চোর হবি তুই, পেছনে চাল চালিস। তাহলে সেদিন পলাশের ছাদে যখন থুতু দিয়েছিলাম তখনই ধরতেন? পরে অত ছককষে আয়োজন করে নাটক সাজাতেন না? সংজ্ঞা কি মিলল ছলচাতুরি আর চোরের? আমার মুখ খোলাবেন না, বেশ চুপ আছি। খোঁচা মেরে ঘা তাজা করবেন না। আপনি জানেন আমি মুখ খুলে আর সামনের জন কথা বলতে পারে। হামজা শুয়েছিল, তার অভ্যাস এক কাত হয়ে মাথার নিচে হাতের তালু রেখে ঘুমানো। সাদা চশমাটা বালিশের পাশে পড়ে আছে। চশমা সে সবসময় ব্যবহার করে না, কেবল বই পড়ার সময়। পরনে একটা অফ হোয়াইট রঙের ফতোয়া। সাদা পায়জামাটা উঠে আছে টাঙের কাছে। কালো কুচকুচে পশমের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল রিমি। হাতে ছাদ থেকে তুলে আনা শুকনো কাপড় চোপড়। রিমি আগে একা অন্ধকারে ড্রয়িং রুমে যেতে ভয় পেত, এখন লাগে না। আমরিন পারত, সে এখন সেও পারে। রিমি পাথরের হয়ে দাঁড়িয়ে রইল দরজার সামনে। তার কিছু ভালো লাগছে না আজকাল। সে কত খুশি ছিল সংসার জীবনে, ছোট্ট বয়সে
কলেজে পড়ালেখা অবধি ছেড়েছিল এই সংসার নামা লোকটার খাতিরে। আজ তার সঙ্গে এই দূরত্ব রিমির সহ্য হয় না। সে নিজেকে রোজ বলছে লোকটাকে সে ঘৃণা করে, খুব ঘৃণা করে, কিন্তু মনে হয় না কথাটা সত্যি। ঘৃণার মায়া ও স্মৃতির দংশন থাকে কি না জানা নেই রিমির। আবার রিমিও আজও শুধু মনে হয় হামজা শুধু একবার ফিরে আসুক এসব থেকে, সে হামজাকে কলিজা চেরা রক্ত দিয়ে ধুয়ে গ্রহণ করবে। ঘৃণা এমন হয় কিনা তাও জানে না রিমি। ঠান্ডা বাতাসে জানলার পর্দা উঠছে, সেই বাতাসে হামজার চুলগুলো উঠছে। রিমি অস্থির বুকটা নিয়ে মেঝেতে গেড়ে বসলো হামজার সামনে। কান্না থামানো যাচ্ছে না। এ সবসময় কান্না ঠেকানো যায় না, খুব মুশকিল। সে আসলে ঘৃণা করে লোকটাকে, কিন্তু এটা ভাবলে কষ্ট হয় কোনো এক সময় কাউকে প্রচণ্ড ভালোবাসলে তারপর একবার তাকে যদি প্রচণ্ড ঘৃণা করা যায়, সেটা করুণ হবে যন্ত্রণায়। এই যে রিমির ভেতরে সে প্রাচীর দাঁড়িয়েছে, লোকটাকে ভালোবাসা, ছোঁয়া, অধিকার দেওয়া অথবা সমর্থন করা এটা অসহ্য। রিমি এক দৃষ্টিতে তাকিয়ে রইল গম্ভীর মুখ রিমি এক দৃষ্টিতে তাকিয়ে রইল গম্ভীর মুখখানা, নেতা নেতা ভাব ছড়ানো। কঠোর ভদ্রলোককে হামজাকে, সেই ভদ্রলোকের মাঝে সূক্ষ্ম এক ধূর্তর সাথে ভাবুকতা। সময় পেলে চোখ চশমা এঁটে ভারী ভারী সব বই খুলে বসতে দেখা যায়। তবু কিসের নেশে ছুটছে হামজা? বড় হবার, আরও বড় হবার। মানুষের মাঝে প্রবৃত্তি না থাকা দুনিয়া স্বর্গ হতো। চট করে এক লহমা চোখ তুলে তাকায় হামজা। রিমি চমকে ওঠে। হামজা স্থির চোখে তাকিয়ে দেখে বলে, কাঁদছো কেন? রিমি জবাব দেয় না। দুজনে তাকিয়ে থেকে দুজনের দিকে। কিছু বলবে? এভাবে তাকিয়ে আছো কেন? ঘৃণা মাপছি। হামজা হাসলো। পেলে কতখানি? মেপে শেষ করি। হামজা উঠে দাঁড়ায়। অন্ধকারে প্যাকেট হাতে সিগারেট বের করে তা ধরায়। ধোয়া ছেড়ে বলে, পাবে না। আমি যাদেরকে জীবনে ভালোবেসেছি তারা আমার প্রতি বিমুখ হতে পারে, আর সেটাই তাদের সবচেয়ে বড় যন্ত্রণার কারণ হবে। হাম রিমির গালে আলগোছে হাত রাখে হামজা। রিমি শোধায়, আপনার কষ্ট হয় না? কষ্ট কি রিমি? বা সেটাও জানেন না? খুব সুখী লোক বুঝি আপনি? অসুখী বুঝি না আমি। রিমি শক্ত হাতে চোখের পানি মুছল। হামজার হাত দুটো সরিয়ে দিল মুখ থেকে। আমাকে খুব নিষ্ঠুর ভাবো? তার ছেলের সাথে স্লান হাসে রিমি। না না, এমন সব বড় বড় ভুল ভাবনা ভাবতে নেই। তা ভাববো কেন? এরকম সব কথা কে শেখাচ্ছে? আরমিন? আমার মুখ নেই? হামজা চট করে হাসে। হাসির সাথে তামাকের ধোঁয়া উড়িয়ে বলে, মুখ তোমার, কথাগুলো নয়। আপনারা আরমিনকে ভয় পান? নারীর প্রতিশোধ পরায়ণ ও জেদ খড়ের গাদায় আগুন লাগাচ্ছেও ভয়াবহ। তা শুধু ধিক ধিক করে জ্বলতে জ্বলতে উপরের দিকে ওঠে, সব নিঃশেষ। তা না করে নেভে না, তাহলে আর্মিন সফল। হামজা গম্ভীর চোখে তাকায়, কণ্ঠস্বর শ্লথ করে আবদার করে, একটু কাছে আসবে? রিমির মনে হলো হামজা এক নিষ্ঠুর কৌশলগত শিকারী, যার মুখের বুলি বল্লম অথবা বর্ষার চেয়ে ধারালো। এভাবে একটা আহ্বানের মাধ্যমে রিমির মতো দুর্বল প্রাণ নারীর মনকে কে দিতে শিকারী ছাড়া কেউ পারে না। রিমি ডুকরে কেঁদে ওঠে হামজার বুকে, হামলে পড়ে, আপনি জানোয়ার, আপনি অমানুষ, আপনি আমাকে তিলে তিলে মেরে ফেলছেন। একটু দয়া করেননি? শিউরে উঠেছে রিমির শরীর। হামজা রিমিকে দু হাতে বাহু দিয়ে আলিঙ্গন করে নিল। রিমি ছটপট করছে। হামজা শক্ত করে জড়িয়ে রেখে বলল, তুমি আমার সহধর্মিণী হতে পারো নি রিমি? পারতে, কি করতে হতো? সহধর্মিণী শব্দটা একটা সাধারণ অর্থ আছে আমার কাছে। আর সেটা কি? সহধর্মী, অর্থাৎ স্বামীর ধর্মে নিজেকে সমর্পিত করা হয় সহধর্মী। সহযাত্রী বলতে যেমন একই পথে যাত্রা সঙ্গী বোঝায়, সহধর্মিনীর ব্যাপারটাও তাই। অথচ তুমি দিন শেষে অস্বীকার করছো আমার ধর্মে ধার্মিক হতে পারোনি, সঙ্গ ছেড়েছ, মানতে পারেননি। তার মানে আমি এখন একটু হলো মানুষ, মানুষেরা আপনাদের মানতে পারবো না। হামজা অনেকক্ষণ তাকিয়ে রইল, কেমন করে যেন শান্ত স্থির দৃষ্টি, একটু বিস্ময় না, চোখ দুটো হিসাব মেশিন যেন কিছু মাপছে, হিসাব করছে। তা শেষে বলল, শেখান বলি রিমি, তোমাকে তৈরি করা হয়েছে। রিমির চোখ দুটো বুঝে হিংস্র হাতে হামজার ফতোয়ার কলার খামচে ধরে দাঁতে দাঁত চেপে ছটপট করতে করতে বলে,
কিচ্ছু শেখানো হয়নি। আমি ঘরের আসবাবপত্র নয়, মানুষ। আপনি যে পর্দা বা খাঁচাটার সীমায় আমাকে বন্দি রেখেছিলেন, তা কোনো এক আঘাতে ভেঙে গেছে, এই তো। তবু তো আপনার সব পাপকে প্রশ্রয় দিয়েছি তো, শুধু মনে মনে মানতে পারছি না। আর কিছু করার নেই আমার, নয়তো আজ পর্যন্ত পড়ে আছি আপনার এই নরকে। আপনি তো সমান পাপী। এত ভাবছেন কেন? হামজা হাসে, দীর্ঘশ্বাস ফেলে চোখ বুজে, দুপাশে মাথা নেড়ে গাঢ় স্বরে বলে, আরমিন আরমিন আরমিন। আমার খুব ক্ষতি করে ফেলেছ রিমি। কেমন ক্ষতি? অনেক বড় ক্ষতি, বিশাল ক্ষতি, অপূরণীয় ক্ষতি। কি যেন ছিল হামজার কণ্ঠে। শিউরে ওঠে, দ্রুত মুখ তুলল রিমি। কি ভাবছেন আপনি? হামজা হাসল। তুমি জানো রিমি, ও কখনো কখনো চেঁচায়, তামাশা করে, মনে হয় প্রচুর বোকা, অশান্ত, নির্বোধ। কিন্তু সেই সব যদি ওর পরিকল্পনা মাফিক হয়, ও যদি এটাই চায় আমরা ওকে ফাঁপা আর বোকা ভাবি, যেন ও কিছুই করতে পারছে না, শুধু তড়পাচ্ছে। মানে? হামজা হতাশ গলায় বলল, রিমি, ভাঙনের চেয়ে ফাটল ভয়ঙ্কর। এই সূত্রটা আরমিন প্রয়োগ করেছে, আমার পরিবারকে সূক্ষ্মভাবে চিরে ফেলছে। ও আমাদের সবাইকে ঘৃণা করত, এরপর তরু জয়কে ঘৃণা করেছে, তুলি আমাদের সবাইকে ঘৃণা করছে, তুমি আমাকে ঘৃণা করছো, কখন না জানি জয়ও আমাকে। ও সফল রিমি, সবার চোখে সবার জন্য ঘৃণার পটি বেঁধে দিতে পেরেছে। রিমি মাথা নাড়ে। আপনি ওর বিরুদ্ধে ভড়কাতে চাইছেন আমায়? হামজা দীর্ঘশ্বাস ফেলে হাসল। আমার বোকা বউ, খুব বেশি সময় কাটিয়েছ তুমি ওর সঙ্গে, হ্যাঁ? রিমি চেতে ওঠে। ও আমাকে কখনোই কিছু বলেনি, ও খুব কম কথা বলে। আমি নিজের চোখে আপনাদের অপরাধ দেখেছি। ওকে এসব ব্যাপারে জিজ্ঞাসা করলেও বলতে চাইনি। আজ মনে হচ্ছে তোমায় মূর্খ রেখে ভুল করছি। তুমি জানো না রিমি, চিরকাল অনাগ্রহের প্রতি মানুষেরা প্রবল কৌতূহল, এজন্য ওরা বেপরোয়া স্বভাব, ভিত্তিহীন চালে তুমি ফেসেছ। জয়ের অবস্থা খারাপ, পুরুষ মানুষ তো। ফাঁসা কোনটাকে বলছো? এই যে আমার সাথে তর্কে আসছো। রিমি বলে, আরমিন বলেছিল আপনি আমাকে আপনার অধীনে কয়েদ করে রেখেছেন, আপনার খারাপগুলো তাই দেখেও চোখে পড়ে না। আর আমিও মেয়ে তো, ভালো পরিবারের না। আমি শুধু ওর কথাগুলো মেলাচ্ছি আর মুগ্ধ হচ্ছে ওর ওপর। হামজা হেসে রিমিকে বুকে টেনে নিল, শক্ত করে চেপে ধরে বুঝলো ওকে বন্দি করে রেখেছিলাম যাতে বাইরে বেরিয়ে কিছু পাকাতে না পারে। ও তখন ভেতরে ছেদ শুরু করলো। ইস, বিশাল ক্ষতি, বিশাল ক্ষতি। রিমি থেমে থাকেনি। হামজার বুকে এভাবে এসে হাজারবার মাথা রেখে তলিয়ে গেছে স্বর্গ সমুদ্রে। আজও সেই বুক, সেই রিমি, শুধু সেই স্বর্গ সমুদ্রের পানি শুকিয়ে গেছে। সেখানে আজ খড়খড়ে মরুর উত্তাপ বিরাজমান। রিমির শরীরটা কাঁপছে। হামজা বলল, কাঁদছো কেন? ঘৃণা ফুরিয়ে গেছে না বাড়ছে? কোনো দিন ফুরাবে না, গর্জে উঠল রিমি। কান্নার সাথে ক্ষোভ ও গর্জন মিশে কেমন যেন লাগলো রিমিকে। হামজা বলল, যে অবধি কেউ পৌঁছাতে পারেনি সেখানে তুমি জায়গা পেয়েছিলে, আর তুমি সেখানে একটা গভীর ছিদ্র করেছো রিমি। আপনি আমাকে খুব সুখ দিয়েছেন, আশা রেখেছিলাম। আমি তো সুখের ব্যাপারই নই। রিমি মৃদু চেঁচিয়ে বলে, তো আপনি তবে কিসের ব্যাপারে? রক্তের অন্ধকারে, চিৎকার আর যন্ত্রণায়? হেসে জানলার দিকে তাকালো হামজা। এগুলো না খারাপ কি? দুনিয়াতে শুধু সুখ থাকলে সুখের কদর থাকবে না, তাই কাউকে না কাউকে এসবে আমদানি করতে হবে। চুপ 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 করুন মুখোশধারী পুরুষ। হামজা আস্তে করে ঠোঁটে আঙুল রেখে স্থির চোখে বলল, চুপ করলাম। আপনি তো এমন না, তবু আমার সামনে নাটক কেন করেন? আমি আসলে কেমন রিমি? তোমাকে কি বোঝাতে হয়েছে আমার ব্যাপারে? আপনি জানোয়ার। এখন কি মানুষের মতো লাগছে? রিমি কত কিছু বলতে গিয়ে পারে না, চোখ বুজে এলোমেলো শ্বাস ফেলে শব্দ করে, এরপর চট করে হামজার কলার চেপে ধরে। আমার আমার খুব কষ্ট হয়, বোঝেন আপনি? বোঝার কথা না। কসাইয়ের মতো পশু জবাই করার সময় পশুর চোখে তাকিয়েও গলা ছুরি চালাতে পারে, পেশা তো। তারা পশুর ভিতরে আত্মনাদ বুঝবে কেমন? তুমি বোঝো? আপনার তো কষ্টই নেই, বোঝার কী আছে? এই যে বুঝছো, তাছাড়া আরও কি বুঝিয়েছে? হামজা হেসে ফেলল, কেমন যেন হাসিটা হাসি ঠোঁটে রেখে বলল, তোমার
মতো কাঁদতে বলছো? আমার সন্তান দুটোকে কোরবানি করার দুঃখে, আমাকে তোমার কাছ থেকে বঞ্চিত করার দুঃখে, আমার বিরুদ্ধে কারো নিন্দাকে মেনে নেবার দুঃখে, আর কত কত দুঃখে কাঁদতে বলছো? নিন্দা? আপনি নিজেও জানেন একমাত্র আরমিন আপনাকে সঠিক চিনে। যদি আরমিনের কাজকর্মে আমি কিছু শিখে থাকি, তো ভুল শুদ্ধ এতদিন সঠিক শিখছি। আর দুঃখ, সেটা আছে আপনার? দুঃখে তো মানুষেরা পায়, কসাইদের দুঃখ থাকে না, কান্না পায় আপনাদের। তা ঠিকই, তবে অস্পষ্ট স্বরে বললে, তোমার প্রধান বিরোধী তবে আমি ছিলাম আরমিন। সে দুর্বল প্রতিদ্বন্দ্বী ভেবে চোখের নাগালে রেখে যেন নিশ্চিন্তে ছিলাম। কি কি কেড়ে নিতে চাও? রিমি ঠোঁট বাঁকিয়ে মলিন হাসে। হামজার সামনে মুখ গুছিয়ে বাবু মেরে বসে, চোখে ছলছল পানি, দাঁতে দাঁত শক্ত, ভুরু দুটি কাঁপছে। বুকের ভেতর বোধহয় কালবৈশাখীর বাতাস বইছে। নিঃশব্দ সন্ধ্যার স্তব্ধতা আলোড়ন তুলছে। রিমি এবার দৃষ্টি স্থির করলো হামজার চোখে। বারবার ঢোক গিলছে, বুকের সাথে শরীরটাও নড়ে চড়ে উঠছে। চঞ্চল চোখে হামজার গোটা মুখ বরাবর চোখ বোলাচ্ছিল। হামজা আচমকা শব্দ হয়ে হেসে উঠল। চোখের পাতা নেমে এলো হাসির সাথে। এভাবে তাকিয়ে থেকো না, চোখ দুটোকে সামলাও। হামজা ওরকম দুটো গভীর চোখে দুঃখের সাগরে তলিয়ে গেল। কারবার সামলাবে কে? কেন? তাকান আমার দিকে। আপনার তো কষ্ট নেই, অনুভূতির অভাবে ফেটে চৌচির জমির মতো আপনি। হামজা অনড়, নির্বিকার মুখে অতল গহরে কত চোখ দুটো মেলে তাকিয়ে রইল। আরমিন আর কি করেছে আমি জানি না, তবে আপনি এতটাই নির্লিপ্ত যে আমার দেওয়া শাস্তি আপনার নির্লিপ্ততায় প্রতিফলন হয়ে আমারই উপর ফিরে এসেছে। আপনি এখনও অটল। একটু শেখাবেন আমায় এমন কঠোর প্রাণীর হতে? আমার না ভেতরটা খুব তীব্র অনুভূতি আর আবেগ খুব জ্বালায় আমাকে। আমি আপনার মতো উদ্দেশ্যপ্রবণ হতে চাই, যাকে টলানো অসম্ভব। হামজা হেসে মাথা নাড়ে দুপাশে, নীরব ব্যাপারটা অস্বীকার করে নিচু করে চোখ। রিমি জোর করে থুতনি ধরে হামজাকে নিজের দিকে তাকাতে বাধ্য করে শক্ত কণ্ঠ বলে, তাকাচ্ছেন না কেন? তাকান, তাকান আমার দিকে। আমি আপনার নিষ্ঠুরতা দেখতে চাই। আপনি আমার উপর ঠিক কতক্ষণে উদাসীন ছিলেন আর কতটা দায়সারা ছিলেন তার হিসাব করতে চাই। কারণ আমি আপনার চোখে সেই সব মিথ্যে মুগ্ধতা আর কর্তব্যপরায়ণ চাহিনী ভালোবাসা ধরে নিজেকে সঁপে দিয়েছিলাম। তাকান আমার চোখের দিকে। হামজার চোখের পাতা নড়ে উঠল। রিমি বলল, বিয়ে তো সবাই করে মেয়র সাহেব, সংসারও করে দেয় দিব্যি, কিন্তু আমি যে বয়সে আপনার বউ হয়ে এসেছি, না ছিল বয়সের মিল না অনুভূতি। কিশোরী বয়সে এক তরতাজা পুরুষের কর্তব্য ও হাতের বাঁধনে প্রেমে পড়ার অপরাধে কী কী শাস্তি আর দেবেন দিন। আজ সামনে আছি, আপনার হাতের নাগাল ছেড়ে বেরোনোর পথ নেই, সবটুকু শাস্তি দিন। দিনে দিনে সইতে পারছি না। হামজা মুখ খুলতে চাইলেও রিমি হামজার ঠোঁটে আঙুল চেপে চুপ চুপ। কেমন হাঁপানি রোগীর মতো নিঃশ্বাস ফেলল রিমি। কেমন ওভাবে ভালোবাসার ঢং করছিলেন। আমার তো বয়স কম, আমি আপনার অত গভীর মারপ্যাচ বুঝি না। আমার চারদিকে প্রেমে পড়ার বেড়ানোর বয়সে প্রায় জোর করে বিয়ে করে আনলেন। বিশাল এক নেতার ঘরে আদুরে আহ্লাদের বউ হলাম। এ বাড়িতে যেতে চাইলে যেতে দেননি, আপনার আশেপাশে পড়ে থাকতে বাধ্য করেছেন। আর তাতে আমার নারী মনের সবটুকু অনুভূতি আপনার উপর আঁকড়ে রইল, অন্য কোথাও মনোযোগ যাওয়ার সুযোগ পেল না। বিয়ের পর হাতে গুনে আপনার গন্ধ মিশে থাকা এই রুমের বাইরে বেরিয়েছি। রিমির স্বর থরথর করে কেঁপে উঠল। আর কোথায় যাব আমি? হ্যাঁ, আমার গণ্ডি আপনার অবধি। আবার বলুন, সেই পুরুষটার কাছে এমন এক বিশ্বাস ভাঙা আঘাত পেতে আমার কেমন লেগেছে? আর কতটা শাস্তি বাকি আমার? পুতুল বানিয়ে রাখতেন, ওরকম ভালোবাসতেন, ঘরে আটকে দুনিয়ার থেকে আলাদা করে রেখে শুধু আপনার মাঝে বিলীন রাখতে এসব আয়োজন। ঠিক আছে, তা সফল হয়েছে। যে বয়সে মেয়েটা উচ্ছৃঙ্খল হয়ে ওঠে, আমি আপনার ঘরণী হয়েছি। সারাদিন পাক্কা গিন্নির মতো সংসার সামলানো, দিন শেষে স্বামীর ঘরে ফেরা অপেক্ষা। আমার মাথায় এসব ছাড়া আর কিছুই রইল না। সবটা আপনি, আপনার ঘর সংসার, আপনার পাঞ্জাবি, আপনার গামছা লুঙ্গি, পছন্দের খাবার, পছন্দের হাঁস, কী পেলাম? দিন শেষে অমানুষ ক্ষমতালোভী কুকুরের স্বভাবের পুরুষের জন্য এত কিছু।
হামজা শুধু চেয়ে রইল চুপচাপ। রিমি বলল, আপনি ঠিক। যতদিন না আর্মিন এ বাড়িতে পা রেখেছে, এসব যে আমি কি করেছি আমি তাই জানতাম না। ও আমাকে তুলনা শিখেছে, এসবের হিসাব কষার সূত্র শিখেছে ওর ব্যবহারে। কিন্তু ওর কোনো চেষ্টা ছিল না আমাকে শেখানোর। ওর চরিত্র আকর্ষণীয়, আমি নিজে ওকে ফলো করতে লাগলাম। একটু একটু করে ধারণা করতে থাকলাম। ও গোলামীকে ঘৃণা করত। ও যা করে সবার পেছনে একটাই চিন্তা, দিন শেষে যেন অনুভূতি অপচয় না হয়, কারো কাছে নত না হতে হয়, আর কেউ যেন এসব দুর্বল অনুভূতির নাম ধরে ক্ষমা না পেয়ে যায়। আজ যেমন আমি পারছি আপনাকেও পর্যাপ্ত ঘৃণা করতে, কারণ আমি এক দুর্বল অনুভূতির জালে বন্দি। ও আমাকে স্বামীকে ভালোবাসতে নিষেধ করেনি। ও আমাকে শুধু বলেনি কখনো, শুধু ওর চালচলন আমাকে চিনিয়েছে কোন সীমাটা মানুষকে মানুষ আর অমানুষ হিসাবে ভাগ করছে। হামজা হঠাৎ রিমির ঠোঁটে ঠোঁট চেপে ধরল। খানিকক্ষণ পর একটু আলগা করে বলে, চুপ। আর্মিন অথবা আর্মিনের ধরনকে জয় সহ্য করতে পারে, আমি পারবো না। ওর এক ফোঁটা আমি তোমার মাঝে বরদাস্ত করতে পারি না। তুমি আমার বউ, আর্মিন সামান্য একটু তোমার মাঝে থাকবে না। তো বলছেন চলে এসেছে, তাহলে সেটা কি আপনার জন্য কষ্টকর? হামজা দাঁতে দাঁত পিষল। আমার জন্য যন্ত্রণাদায়ক। এই খেলায় ওকে জিততে দেওয়াটা ভুল আমি করব না রিমি। আমার সবচেয়ে শক্তিশালী শত্রু ওই মেয়েটা। তুমি বুঝতে পারছো না ও কী খেলা খেলছে। থেমে গেল হামজা, চুপ করে গেল। আচমকা 2 সেকেন্ড থেমে রইল, কিছু ভাবলো। এরপর রিমির ঠোঁটে গাঢ় একটা চুমু খেলো, খুব হিংস্র চুমু। রিমির উপর জন্য কঠিন এক আক্রোশ প্রকাশ পেল। খানিক বাদে ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, একটা সত্যি কথা শুনবে? পেছন থেকে রিমির দিকে তাকিয়ে বলল, তুমি যা করছো আমার সঙ্গে আর আমার থেকে তোমার এই মুখ ফিরিয়ে নেওয়া আমাকে যে যন্ত্রণা ঢুকতে দিচ্ছে, কসম তোমার জায়গায় অন্য কেউ থাকলে তার শরীরে প্রত্যেকটা হাড় ছাড়িয়ে আলাদা আলাদা করে দাফন করে আসতাম। কবর হতো 200-টা। আফসোস আমি জয়ের পর আরও একজনকে ধারণ করে বসেছি ভেতরে। রিমি শুধায়, আপনি যে বললেন কি খেলা খেলছে আমির? হামজা চুপচাপ জানলার দিকে কিছুক্ষণ চেয়ে অদ্ভুত স্বরে কঠিন কিছু বলে, কেমন কঠিন? ভয়ানক কঠিন। এর ফল আমি তাকে দিতে নিলে পারবে না, তা নিয়ে বড় চিন্তা হচ্ছে আমার। ওদের উপর অত্যাচার বেড়েছে, রোজ 3 বেলা করে লোক আসছে বড় করে। অন্তু দেখলো কিছু কিছু বড় বড় ইস্পাতের বিম ও লোহার খণ্ড সরানো হচ্ছে। জয় অন্তুকে দাঁড় করিয়ে রেখে পাশের কক্ষে যায়, ফিরে আসে পিস্তল হাতে। এগিয়ে গিয়ে বসে মুরসালিনের সামনে। অন্তুর দিকে মুরসালিন একবার তাকায়, তৎক্ষণাৎ চোখ সরায়। জয় পিস্তলটা পাশে রেখে মুরসালিনকে জিজ্ঞাসা করে, তোর চাচাই কোথায় মুরসালিন? মুরসালিন তাকালো জয়ের দিকে, হেসে বলে, এতদিন পর একথা জিজ্ঞাসা করছিস? আমি অধীর অপেক্ষায় ছিলাম তোর এই প্রশ্নের। জয় বিনিময়ে একই হাসি হাসলো। তারা কিসের? এই যে কাতরানি যন্ত্রণা, না খাওয়া আঘাত, আর ছোট ছোট আমানতগুলোর অসহায় আবদার, শুকনো মুখ, তৃষ্ণার্ত চাহিনি, এসব দেখলেই মজা পেলি? এত করে একবার দুবার বেশি জিজ্ঞাসা করতে হবে না, দ্রুত জবাব পাবে। মুরসালিনের মুখে নারকের কূপের মতো জল জল করে উঠল, চোখের মনে লালচে হয়ে উঠল আচানক। তাকে সচরাচর খুব একটা শক্ত দেখা যায় না, আজ আচমকা জয় ও মুরসালিনের সম্মুখ দৃশ্যটা দেখতে আগ্নেয় স্ফুলিঙ্গের সংঘর্ষের মতো লাগছে। দাঁতের মাড়ি চেপে মুরসালিন বলল, আমার বাপকে মেরেছিস তুই, কিচ্ছু বলিনি। বলিসনি? তোকে কারা যেন ঘায়েল করে ছেড়ে দেয়, তার জিম্মা অন্যের ঘাড়ে চাপিয়ে হালকা হোস। তুই শালা ভুল বুঝেই শহীদ হয়ে যাবি। জয় খানিকক্ষণ ভুরু কুঁচকে তাকিয়ে থেকে মুরসালিনের দিকে, তারপর বলে, আমার নামে একটা শহীদ মিনার তৈরি হলে শহীদ হতে কোনো সমস্যা নেই। আমার ভাইকে মেরেছিস তুই জয়। জয় ঘাড় কাত করে বাহবা নেবার মতো ভঙ্গি করে, ও নিজের হাতে গলা কেটে 2 ভাগ করছি। মুরসালিন চোখের রক্তের দানা বাঁধে, দুপাশে মাথা ঝেড়ে প্রগাঢ় হেসে বলে, কিন্তু আমাকে খুঁজতে আমার বোনকে কেন অপহরণ করি? আমি কেন জানি নিশ্চিত ছিলাম রে জয়। জয় ঠোঁট উল্টে, কী বাবদে? মুরসালিন স্লান হাসে জয়ের চোখে দিয়ে, তুই বেঁচে থাকতে আমরা মুনতাহিনের গায়ে আঘাত লাগবে না বোধহয়, এই ভাবনা বাবদে। তুই যখন চলে এলি
মনে আছে? মুনতাহিনা আম্মুর কোলে ক্যাকা করে কাঁদত সারাদিন। মুরসালিনের কণ্ঠস্বর কেমন অস্তমিত হয়ে উঠল কেঁপে। একটু ঠোঁট উল্টে মলিন হাসলো। মুরসালিনের উপর দিকে তাকায়। অন্তু নিজের বুকের ভেতর এক কঠিন অস্থিরতা। সাধারণ কথাগুলো এত নিষ্ঠুর শুনতে লাগে। বিশ্ববিদ্যালয়ের মাঠে শোয়ানো মুমতাহিনীর লাশ চোখে ভাসছে। অন্তু দীর্ঘশ্বাস টানেন। জয় নির্লিপ্ত চোখে মেঝের দিকে তাকিয়েছে। মুরসালিন নিজেকে এক মুহূর্তের মাঝে সামলায়। ওর লাশ দেখতে পায়নি। বিশ্বাস কর জয়, মুস্তাকিন ভাই থাকলে তোকে কেটে চিড়িয়াখানায় পশু দিয়ে খাওয়াতো নিজে হাতে। জয় মুখ তুলে উপর নিচ মাথা নাড়ে। আর তুই? তুই কিছু করবি না? কিন্তু বলে না। মুমতাহিনীকে গোডাউনে রেখে 24 ঘন্টা পর সে রাজধানীতে চলে গেছে। ফেরার আগে মুমতাহিনের দেহ পলাশির ড্রায় পৌঁছেছে। যেদিন মুমতাহিনের সঙ্গে মুরসালিনের শেষ দেখা হলো, মুরসালিন রাজধানীর উদ্দেশ্যে বেরিয়েছিল। চুপি চুপি মুরসালিনের পেছনে এসে দাঁড়ায় মুমতাহিনা। বয়স 16, রূপের ছিটক এসেছে। পরনে লম্বা গোল জামা, ওড়না জড়ানো শরীর, মাথায় ঘোমটা, ফর্সা টকটকে হাতে কালো লোম, ঘন পাপড়িগুলো, চোখ দুটো ঠিক বড় বড় মার্বেলের মতো। 3 ভাই বোন, চেহারা দেখতে লাগে ইরানি ইরানি। মুরসালিন পেছন না ফিরে বলে, কি? মুমতাহিনা ওর দিকে তাকে ফিক করে হেসে বলে। মুরসালিন গম্ভীর হয়, থাপ্পড় খাবি? আমার ঘরে আছে। ভাইয়া, তুই ঢাকায় যাচ্ছিস? ঠিক বলছিস না? মিথ্যে বলে বেরোবি, রাস্তায় কুত্তা তাড়া খাবে, আবার ফিরে এসে আমার কাছে আশা লাগবে। মনে রাখিস, তোর বউ নেই, সেসবের জন্য আমার কাছে ধর্ণা ধরতে হবে। মাথায় একটা গাঁটটা মেরে মুরসালিন। মুমতাহিনা চেয়েছি বলে, আম্মা ছাগলের বাচ্চার মতো মেমা করে কেন করস? মুমতাহিনা আস্তে করে বসে বিছানায়, চঞ্চলতা ভুলে নিভু নিভু স্বরে বলে, বড় ভাইয়ের খোঁজ পাসনি রে ভাইউ? সুন্দর পুতুলের মুখটা মলিন হয়ে এসেছে তা জানে মুরসালিন। রাগ হয় মুরসালিনের। ওই মুখ দেখার সাহস নেই মুরসালিনের, তাই তাকায় না। মুরসালিনের কাছে জবাব নেই, তাই তো কোনো কথা বলে না। মুমতাহিনার বড় ভাইয়ার নেই তা বলার নয় মুমতাহিনকে। মুমতাহিন চট করে হাসে। এই শোন ভাইউ। মুরসালিনে খেয়াল করে মুমতাহিনী একদম মুস্তাকিনের মতো হয়েছে। আবেগ লুকাতে পেশায় পটু, ভুরু নেচে। কি? মুমতাহিনী উঠে এসে ছোট ভাইয়ের পাশে দাঁড়ায়, ঠোঁট টিপে বলে, আমার কি মনে হয় জানিস? ইচ্ছে নেই জানা, দূর থাক। চুপ, শুনছি বল। খ্যাক খ্যাক করবি কেন আমার উপর? আমি ছোট না? মুরসালিন হতবিম্বল হয়ে বলে, এসব বাচ্চামি এড়ানো দুঃসাধ্য। ইচ্ছে করে মুমতাহিনাকে বুকের সাথে মিশিয়ে ধরতে ধরে না। নিচু হয়ে বলে। মুমতাহিনা কাঁধে হাত মিলিয়ে দাঁড়িয়ে আয়নার সামনে মুরসালিনের চোখের দিকে তাকিয়ে বলে, বড় ভাইয়া একটা মেয়েকে ভাগিয়ে নিয়ে বিয়ে করে ফেলছে, কিন্তু লাজুক লোক তো, আম্মার ভয়ে বাড়ি ফিরতে আসতে পারছে না। বল, আমার আন্দাজ কেমন? মুরসালিন রেগে যায়। বাড়িতে থাকলে এই মেয়ে সারাদিন বড় ভাইয়া করে কান খায়। মুরসালিনের বুকে আগুন ওঠে, তা টের পায়। ধমকে বের হয়, বের হ আমার রুম থেকে, তোর পেঁচাল শুনতে ভালো লাগতেছে না। মুমতাহিনা অভিমান করে সরে দাঁড়ায় যায়, যতক্ষণ না মুরসালিন নামিয়ে নেবে যাবে না। মুরসালিন আচমকা জিজ্ঞেস করে, জয় আমিরকে তোর মনে আছে তোর? মুমতু, মনে থাকার কথা। কে লোকটা? মুরসালিন প্রসঙ্গ এড়ায়, কেন এসেছিস? মুমতাহিনা বিশাল বিশাল ভরা দুটো অক্ষিপল্লব মেলে তাকায়। মুরসালিন টের পায় বুকের ভিতরে এক তিত্তিরে ব্যথা। ওই চোখ দুটো বড় ভয় মুরসালিনের। আবার পানি টলমল করছে, মুশকিল বড়। মুমতাহিনের চোখের পানি ছাপিয়ে হাসে। কয়দিনের মনে যাচ্ছিস রে? তা জেনে কি করবি? হিসেব করব, কয়দিন বাড়িতে শান্তিতে থাকতে পাবো। মুরসালিন হাসে। এবার আমি তোর বড় ভাইয়ের মতো নিরুদ্দেশ হব, কেমন হবে? এবার আর বাদ মানে না চোখ। টুক করে গাল বেয়ে যায় মুমতাহিনার। মুরসালিন তা দেখে, বড় মুচকি হাসে তার। বাভিন পুচকিটাকে মুস্তাকিন কলিজার সবগুলো ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখত। মুরসালিন তুলনামূলক রুক্ষ, তার সাথে ভালোবাসার চেয়ে ঝগড়া বেশি। মুমতাহিনা হামলে পড়ে ভাইয়ের বুকে। আসিস না আর, তুই না থাকলে সারাদিন আমাকে কেউ ধমকায় না, খাটায় না, সন্ধ্যার পর বাদাম কিনে এনে দেয় না, ঝগড়া করার লোক থাকে না, স্কুলে একা যেতে হয়, কত আরাম। তুই থাকলে যত ঝামেলা। মুরসালিন মাথায় হাত রাখলে তার ছিটকে সরিতে, সরা হাত। হাত রাখছিস কেন আমার মাথায়? মুমতাহিনা চেয়ে কমপক্ষে 10 বছর ছোট, অথচ
মানামানি হিসাব নেই, চুপ করে থাকে। মুমতাহিনা ফুপানি সব মৃদু শব্দে মন ভরে ওঠে মোরসালিন। বাড়িতে শুধু আম্মার সাথে একা থাকে। রাজধানীতে মোরসালিনের ঘুম হয় না তা ভেবে। মুমতাহিনা খানিক বাদে আস্তে করে বলে, বড় ভাইয়ের খোঁজে যাচ্ছিস ভাইও, তাই না? মোরসালিনের চোখ বুজে গাঢ় নিঃশ্বাস নেয়, কণ্ঠনালী ঠেলে ডাহা মিথ্যে আশ্বাসটুকু বের করে। তোর ঘ্যান ঘ্যানে শুনতে শুনতে কানে পোকা ধরে গেছে। এবারে ইনশাআল্লাহ তোর বড় ভাইকে নিয়ে আসবো। যা, তোকে দরকার নেই, শুধু বড় ভাইয়ের সঙ্গ চাই। বের হওয়ার আগে মুরসালিন আম্মা মরিয়ম বেগম দোয়া দরুদ পড়ে ফু দেয় ছেলের শরীরে। রাস্তায় আয়াতুল কুরসি দরুদ শরীফ পাঠ করতে বলেন মনে মনে। মুমতাহিনীকে ধমক দেয়, শোন বেদুইন, নামাজ পড়বি ঠিক মতো। তোকে ভার্সিটি পড়িয়ে কাফের বানিয়েছে আম্মা, পোশাকের কি ছিঁড়ি? অবরুদ্ধ নিষেধ পর্ব ৩৯ পুরো গল্প প্লেলিস্টে।